জামাত তো চেষ্টা করবেই সুবিধা নেওয়ার, কেন করবে না? তারাও সুবিধা নেওয়ার চেষ্টা করেছে এবং তারা যেহেতু অর্গানাইজ ছিল তারা সুবিধা নিয়েছে। এই আমাদের প্রফেসর আওয়ামী লীগের তো আমি ভবিষ্যৎ দেখছি না। বিডিআর বিদ্রোহ আসলে কেন হইল? টুস করে ঢুকে যাব, ডিসেম্বরে আসব, উনি দেখছেন, টেস্ট করছেন যে কি হয়। আপনি আর কখনো রাজনীতিতে ফিরবেন? হয়তো আমি বিবেচনা করতে পারি, কিন্তু এই মুহূর্তে না। অনেক পর্যন্ত একবারও স্বীকার করলো না, আত্ম উপলব্ধি করলো না, আত্মসমালোচনা করলো না। তাজউদ্দিন আহমেদের পুত্র সন্তান তানজিম আহমেদ সোহেল তাজ। তানজিম আহমেদ সোহেল তাজ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ আপনার আলাপ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনার সাথে অনেক বিষয় নিয়ে আলাপ হবে। শুরুতেই একটা বিষয় জানতে চাই একটু, ফেসবুকে আপনি যেহেতু হেলথ অ্যাক্টিভিস্ট, আপনি স্বাস্থ্য নিয়ে অনেক কাজ করেন, সচেতনতামূলক, আপনি একটা জিমও চালান, আবার অনেকে আপনার নিয়ে ট্রল করে। ফেসবুকে আপনার নাম দেওয়া হয়েছে, অনেকে আপনাকে বডি সোহেল ডাকে। এটা আপনার চোখে পড়ে কিনা? হ্যাঁ, অবশ্যই চোখে পড়েছে। এবং আপনি জানেন যে বাংলাদেশে এখন সারা বৃহৎ পৃথিবীর মতোই বাংলাদেশেও এখন অনেক স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ আছে। হ্যাঁ, তো যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, হাই ব্লাড প্রেশার, তারপর হরমোনাল ইস্যুস, মেয়েদের পিসিওএস, ছেলেদের লো টেস্টোস্টেরন, ক্যান্সার ছড়িয়ে পড়ছে চারিদিকে। তো এখানে একটা মানে ব্যাপক আকারে একটা স্বাস্থ্য ঝুঁকিতে সবাই পড়ে গিয়েছে এবং বিশেষজ্ঞরা বলছে এটা লাইফস্টাইলের কারণে। তো আমি ওই লাইফস্টাইল ঠিক করার ক্ষেত্র হিসাবে একটা হেলথ সেন্টার পরিচালনা করি। তো আমার বিশ্বাস হচ্ছে আমরা যদি ভিতর থেকে সুস্থ থাকি তাহলে বাইরের স্বাস্থ্যগত প্রমাণটাও বাইরে দেখা যায়। হ্যাঁ, সো হেলথি ইন্টারনাল সিস্টেম রিফ্লেক্টস উইথ এ হেলথি বডি। তো এখন সেই কারণে যদি আমাকে বডি সোহেল ডাকা হয়, এটা তো আমি কমপ্লিমেন্ট হিসাবে নিচ্ছি। কিন্তু লোকজন এটা নিয়ে খুব ট্রল করে। হ্যাঁ, তার মানে আপনি যদি সুস্থ হন তাহলে আপনাকে দেখতেও ভালো লাগবে এবং আপনার স্বাস্থ্য ভালো লাগবে দেখতে। যাক, তার মানে আপনার ট্রলগুলো চোখে পড়ে। কিন্তু আপনি নিশ্চয়ই হেলথ নিয়েও একটু আলাপ করবো শেষের দিকে। আমরা একটু ইতিহাসে ফিরে যেতে চাই। আপনি বাংলাদেশের একজন সাবেক প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের আপনি প্রতিমন্ত্রী ছিলেন। সেই জায়গা থেকে আপনি রাজনীতি ছেড়েছেন, দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। অনেক রকম মিথ বাজারে আছে, আমি জানি না কোনটা আসলে ফ্যাক্ট। আপনি অনেকবার বলেছেন, ধরেন আমি যদি 3-4টা জিনিস বলি, আপনি একটু জানাবেন যে কোনটা আসলে সত্য। একটা হচ্ছে শেখ সেলিমের সাথে আপনার ঝামেলা হয়েছিল, এমনও বাজারে কথা আছে শেখ সেলিম আপনাকে চড় দিয়েছিল কোনো একটা কারণে। বিডিআর বিদ্রোহ একটা ঘটনা, সেই বিডিআর বিদ্রোহের ঘটনার কারণে কোনো রকম দূরত্ব তৈরি হয়েছিল কিনা সেটাও একটা কারণ। শেখ হাসিনার সাথে আপনার দূরত্ব রাজনৈতিক আদর্শগত কারণে। এবং আরও একটা কথা আমি অনেকবার শুনেছি যে দাউদ ইব্রাহিম, একটা বিখ্যাত নাম, কুখ্যাত নাম বলা যেতে পারে, তার কোনো একজন সহযোগী ছোটা রাজন নামে কেউ একজন ব্রাহ্মণবাড়িয়াতে গ্রেপ্তার হয়েছিল। আপনি তাকে না ছাড়ার পক্ষে ছিলেন, কিন্তু ছাড়তে হয়েছিল এবং তারপরে চাপের কারণে আপনাকে মন্ত্রিত্ব এবং রাজনীতি ছাড়তে হয়েছিল। কোনটা আসলে সত্য, নাকি এগুলো কোনোটাই সত্য না, অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে পেছনে? না, এখানে ঘটনাগুলোর কিছু সত্যতা আছে, আবার কিছু হচ্ছে একেবারে ফ্যাব্রিকেটেড, তৈরি। যেমন এখানে একটু ব্যাকগ্রাউন্ড টানতে হচ্ছে। আমি 2008 সালে নির্বাচন করেছিলাম। আমার একটা বিশ্বাস ছিল যে আমরা বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, যে ভায়োলেন্সের কালচার, যে এক দল ক্ষমতায় আসে আরেক দলকে নিপীড়ন করে এবং আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। তো আমার বিশ্বাস ছিল, আমার দল আওয়ামী লীগ একটা ম্যানিফেস্টো দিয়েছিল, নির্বাচনী ইশতেহার, যেখানে বলা হয়েছিল দিন বদলের সনদের কথা। হ্যাঁ, দিন বদলের সনদ। তো সেখানে বলা হয়েছিল আমরা ভবিষ্যতে এই কালচার থেকে বেরিয়ে আসব, রাজনৈতিক নিপীড়ন, প্রতিহিংসা এগুলো থেকে সরে আসব এবং আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা সুন্দরভাবে আবার গড়ে তুলব। একটি গণতান্ত্রিক রাষ্ট্র, মুক্তিযুদ্ধের চেতনা, যেটা আমরা অলরেডি এটাকে আমরা মানে খুব ডাইলিউটেড করে ফেলেছি। মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটা মেধাভিত্তিক সমাজ, মুক্তিযুদ্ধের চেতনা ছিল ন্যায় বিচার, আইনের শাসন, যেগুলোর জন্য জুলাইতেও আন্দোলন হয়েছে। তো সেই বিষয়গুলোকে আমরা ফোকাসে এনে একটা সুন্দর বাংলাদেশ গড়ব। আমি কিন্তু সেই প্রত্যয় নিয়েই 2008 সালে নির্বাচন করেছিলাম। তো নির্বাচন করার পরে আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলাম এবং তারপর আপনি যেই ঘটনাগুলো বর্ণনা দিয়েছেন, হ্যাঁ, আমার মাননীয় প্রধানমন্ত্রী সে সময়, ওনার সাথে দূরত্ব সৃষ্টি হয়, কারণ আমি লক্ষ্য করেছিলাম যে আমাদের কমিটমেন্ট থেকে আমরা সরে যাচ্ছি। আমরা যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা আইনের শাসন কায়েম করব, কারণ মনে রাখতে হবে একটি দেশে সুশাসন কায়েম করতে হলে বা
আমরা অর্থনৈতিক মুক্তি আনতে হলে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে ঠিক করতে হলে প্রথম ব্যাকবোন হচ্ছে আইনের শাসন। এবং আইনের শাসন তখনই আমরা প্রতিষ্ঠিত করতে পারবো যখন আমাদের ল এনফোর্সিং এজেন্সি, যেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরকে যদি আমরা ঠিক করতে পারি, তাহলেই কিন্তু আমরা একটা ব্যাকবোন তৈরি করতে পারবো। মানুষ আস্থা পাবে, মানুষ নিরাপত্তা পাবে, তাই না, রাষ্ট্রের কাছ থেকে। এবং আদালত, বিচারক, তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। তো এটাই আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ইন্ডিপেন্ডেন্স অফ অল দ্য ব্রাঞ্চেস অফ গভর্নমেন্ট। তো আমি যখন দেখলাম যে এই বিষয়গুলোতে কোনো উদ্যোগই নেওয়া হচ্ছে না, দিস ক্রিয়েটেড ডিস্টেন্স। এখানে আমার দলের সাথে এবং প্রধানমন্ত্রীর সাথে আমার দূরত্ব সৃষ্টি হয়। আপনি বলেছেন এটা একটা কারণ। তখন আমার কাছে মনে হয়েছে যে ওয়েট, আমরা তো জনগণের সাথে বিট্রে করছি, কারণ আমরা জনগণকে একটা প্রতিশ্রুতি দিয়েছি এবং সেই প্রতিশ্রুতির দিকে আমরা যাচ্ছি না। এবং আপনার মনে থাকতে পারে বা নিউজ পেপার ঘাটলেও দেখবেন, আমি কিন্তু তখন এসে স্পষ্টভাবে বলেছিলাম যে বিরোধী দল বা অপোনেন্টদের উপর নির্যাতন নিপীড়ন করা যাবে না। আমি প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসতে বলেছিলাম। আমি বলেছিলাম অপরাধী যেই হোক, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে দলই হোক, আইনের চোখে সবাই সমান। ঠিক আছে? সো জাস্ট বিকজ আপনি অপোজিশন, আপনার উপরে নিপীড়ন করা, এটা আমরা টলারেট করব না। তো আমি কিন্তু ওই দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমি বাধাগ্রস্ত হয়েছিলাম। ঠিক আছে? ওই কাজ আমাকে করতে দেওয়া হয়নি। তো এটা হচ্ছে এক। এবং আমি ফিল করেছি দেশের সাথে বিট্রে করা হয়েছে, দলের সাথে বিট্রে করা হয়েছে, বিকজ আমরা একটা প্রতিশ্রুতি দিয়ে সেটা রক্ষা করিনি। আপনি এখানে আরেকটা বলেছেন শেখ সেলিমের কথা। শেখ সেলিমের সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো বিরোধ নেই। ঠিক আছে? এরকম কোনো ঘটনাই ঘটেনি। ওই যে কি বলছেন সে আমাকে আক্রমণ করেছে, এরকম কোনো ঘটনাই ঘটেনি। যেটা ঘটেছিল, ওনার আই থিঙ্ক ওনার বেআই, আমাদের এখন বর্তমান বিএনপি সরকারের মন্ত্রী টুকু সাহেব, ওনার ইকবাল হোসেন মাহমুদ টুকু, ওনার বিদেশ যাওয়ার কথা ছিল। তখন ইমিগ্রেশন তাকে বাধা দিয়েছিল। এবং ইমিগ্রেশন থেকে যখন বাধা দিয়েছিল, তখন আমার কাছে সে সময় এআইজি ছিলেন ওই যে পাটোয়ারি সাহেব, উনি আমাকে কল করেন, জাভেদ পাটোয়ারি, উনি পরবর্তীতে আইজিপি। হ্যাঁ, উনি আমাকে কল করেন যে স্যার এখানে তো উনি এসেছেন, এখন আমরা কি করব। তখন আমি এটা রেফার করেছিলাম প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী ইনস্ট্রাকশন দিয়েছিলেন ওনাকে যেতে না দিতে। বুঝেছেন বিষয়টা? এখন এই নিয়ে হয়তো কথা হয়ে থাকতে পারে, আই ডোন্ট নো, কিন্তু আমি আমার দায়িত্ব পালন করেছি। যে ইনস্ট্রাকশন এসেছে আমি সেই ইনস্ট্রাকশন মোতাবেক তখন আমাদের পাটোয়ারি সাহেব ওটা ফলো করেছিলেন। তো এটা একটা ইস্যু, কিন্তু ওরকম কিছু হয়নি। শেখ সেলিম সাহেবের সাথে তো আমার পরবর্তীতে দেখা হয়েছে, ঠিক আছে, সংসদে দেখা হয়েছে। ওরকমভাবে ব্যক্তিগতভাবে পরিচয় না থাকলেও আমাদের রাজনীতির মাঠে দেখা সাক্ষাৎ হয়েছে। আচ্ছা, আপনি আরেকটা বলেছেন বিডিআর। এখন বিডিআর এর ঘটনাটা যখন ঘটে, আমি বাংলাদেশের বাইরে ছিলাম। আমার মেয়ের জন্মদিন ফেব্রুয়ারির 19 তারিখ। আমি যে রাজনীতিতে দ্বিতীয়বারের মতো প্রবেশ করলাম 2008 সালে, আমি আমার ফ্যামিলিকে বলেছিলাম যে বাংলাদেশের মানুষের জন্য আমি কাজ করব এবং গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো। তো এই জন্য তোমাদের সাথে আমি থাকতে পারছি না। আমি এই প্রতিশ্রুতি দিয়ে আমি বাংলাদেশে এসে নির্বাচন করেছিলাম, কিন্তু যখন আমি দেখলাম যে এদিকে যাচ্ছে না, তখন আই ডিসাইডেড টু গো অ্যাওয়ে ফ্রম পলিটিক্স। কিন্তু যেই কথাটা বলছিলাম, আমার মেয়েকে আমি ওয়াদা করেছিলাম যে ওর জন্মদিনে আমি থাকবো। এবং আপনি বুঝতেই পারছেন, নির্বাচন ছিল ডিসেম্বর মাসে, তার 2 মাস আগে আমি বাংলাদেশে চলে এসেছি। তো দীর্ঘ 4-5 মাস আমি ছিলাম না আমার পরিবারের সাথে। তো আমার মেয়ের কাছে যেই কথাটা দিয়েছিলাম, আমি সেটা ভাঙতে চাইনি। তো আমি অলরেডি প্ল্যান করেছিলাম যে ফেব্রুয়ারি মাসের 18 তারিখে আমি ফ্লাই করব, এবং সেই মর্মে আমি গভর্নমেন্ট অর্ডার, যেটাকে জিও বলে, জিও নিয়ে রেখেছি, সব কিছু প্রস্তুত, আমি চলে যাব। আচ্ছা, আমি আমেরিকা থাকা অবস্থায় এই বিডিআর এর এই জঘন্যতম হত্যাকাণ্ডটা ঘটে এবং 74 জন প্রাণ হারায়, শহীদ হয়, যার মধ্যে আই বিলিভ 57 জন বীর সেনা কর্মকর্তা ছিলেন। এবং উল্লেখ্য, এই সেনা কর্মকর্তারা কিন্তু আমাকে অনেক পছন্দ করতেন। আমি কিন্তু তাদের সাথে বিডিআরে গিয়ে দেখাও করেছিলাম।
ঠিক আছে, জানুয়ারি মাসের শেষের দিকে। এবং তারা ডিজি সাহেব ছিলেন মেজর জেনারেল শাকিল, উনি আমাকে অনুরোধ করেছিলেন যে স্যার সেনা কর্মকর্তারা আপনাকে অনেক পছন্দ করে, আপনি একটু আসলে ওরা খুশি হবে। আমি কিন্তু ওনাদের সাথে দেখাও করে এসেছিলাম এবং আই লাইক দেম অ্যাজ ওয়েল, কারণ তাদের যে ভূমিকা ছিল 1/11-এর সময় আমার কাছে সেটা ভালো লেগেছিল, তারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিল। হ্যাঁ, তো এই অবস্থায় আমি যখন বিদেশে ছিলাম, বিডিআরের ঘটনা যখন ঘটছে, তখন আমার এক আত্মীয় আমাকে কিন্তু প্রায় সকাল বাংলাদেশ সময় 9টা 9:30, তখন আমেরিকার সময় মনে হয় রাত 10টা 10:30 হবে, সামথিং লাইক দ্যাট, আমাকে কল করে বলে যে বিডিআরে পিলখানায় গোলাগুলি হচ্ছে। তো আমি এই সংবাদটা পেয়ে আমি সাথে সাথে আইজি সাহেবকে ফোন করি। আমি জেনারেল শাকিলকে কল করেছিলাম, ফোনে পাচ্ছিলাম না, আমি আইজি সাহেবকে কল করলাম, নূর মোহাম্মদ, ওনাকে আমি জিজ্ঞেস করলাম কি হচ্ছে, তো উনি আমাকে বললেন যে এখানে গোলাগুলি হচ্ছে স্যার। তো আমি বললাম গোলাগুলি হচ্ছে, তো আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? বলে আমরা তো এখানে আছি। তো আমি বললাম না, আপনাদের যেটা করতে হবে, আপনাদের পুরা পেরিমিটারটা সারাউন্ড করতে হবে, সারাউন্ড করে যাতে কেউ ঢুকতে না পারে, বের না হতে পারে। ঠিক আছে, কর্ডন করে রাখতে, ফুল কর্ডন করে রাখতে হবে। দরকার হলে র্যাব, আনসার বাহিনী থেকে কল করেন, এবং যদি মোকাবেলা না করতে পারেন তাহলে প্রয়োজনে আর্মির সহায়তা নিতে হবে। তো উনি বললেন স্যার আমার সাথে তো মাননীয় মন্ত্রী আছেন, দ্যাট মিনস উনি আমাকে বলতে যাচ্ছেন আমার সিনিয়র আছেন। সো এখানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, তো আমার ইনস্ট্রাকশন সে ফলো করতে পারছে না। ঠিক আছে, তখন আমি সাহারা খাতুনকে ফোন করলাম, আমি ওনাকে একই কথা বললাম। উনি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী এটা ম্যানেজ করছেন। আমি প্রধানমন্ত্রীকে কল করলাম, উনি আমাকে সে সময় ক্লিয়ারলি, আমার এখনো মনে আছে, বিদেশে বসে এত কিছু এত বেশি বুঝো না, আমি দেখছি সব কিছু। তো আমি আমার পক্ষ থেকে বিদেশে থাকা অবস্থায় আমার দায়িত্ব যেটা মনে করেছি, যেটা করণীয়, সেটা আমি কিন্তু ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করেছিলাম, এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও আমি সাজেশনটা দিয়েছিলাম যে কর্ডন করতে হবে এবং প্রয়োজনে আর্মিকে কল করতে হবে। ঠিক আছে, পরবর্তীতে আমি বাংলাদেশে আসার পর আমাদের মন্ত্রণালয়ে ফিরলেন কবে? আমি মার্চ মাসের 10 তারিখে। আচ্ছা, মানে 12-13 দিনের মধ্যে। এর মধ্যে আমি খুব অসুস্থ হয়ে যাই। আমেরিকায় তখন খুব ঠান্ডা পড়েছিল, ফেব্রুয়ারি মাসে আমার নিউমোনিয়ার মতো হয়ে গিয়েছিল। হ্যাঁ, তখন এই জন্য আমার বিলম্ব হয়েছে, কারণ আমার পক্ষে ট্রাভেল করা সম্ভব হয়নি। তো আমি 10 তারিখে যখন আসলাম, 11 তারিখেই ইনস্ট্রাকশন আসলো যে বিডিআর রিলেটেড সমস্ত তদন্ত কার্যকলাপ করবে আরেকটি কমিটি, এবং আমাদেরকে অফ করে দেওয়া হলো। ব্যাপারটা বুঝেছেন তো? একটা কোঅর্ডিনেটিং কমিটি করা হলো, যেটার প্রধান ছিলেন কর্নেল ফারুক খান, সে সময় আমাদের কমার্স মিনিস্টার। এবং মার্চ মাসের 10-11 তারিখের পর থেকে তার পূর্ববর্তী কোনো ঘটনাবলী, কোনো কিছুর সাথে আমাদেরকে সম্পৃক্ত করা হয়নি, আমার মন্ত্রণালয়কে। আমি তখন নিজেকে নিয়োজিত করলাম রোড সেফটি প্রজেক্ট নিয়ে। আমি চেষ্টা করলাম ফায়ার সার্ভিস ইমপ্রুভমেন্ট করা, কাউন্টার টেরোরিজম ইমপ্রুভমেন্ট করা, পুলিশ বাহিনীকে নতুন করে গঠন করা, কিন্তু কোনো কাজই আমি করতে পারছিলাম না। সব জায়গায় আমি বাধাগ্রস্ত হচ্ছিলাম। এবং এর মধ্যে ছিল বদলি ট্রান্সফার বাণিজ্য, একটা প্রবলেম। তখন আমি বাধ্য হলাম, আমার অফিসে আমি আইজি সাহেব সহ সকল ডিপার্টমেন্টের হেড ডিজিদেরকে আমি কল করলাম। কল করে আমি স্পষ্টভাবে সে সময় বলেছিলাম, আমার এখনো মনে আছে, যে আজকে থেকে বদলি নিয়োগ বাণিজ্য স্টপ, এখানে কোনো রকমের বাণিজ্য চলবে না, সব কিছু হবে মেরিট বেসড, সব কিছু হবে যোগ্যতা ভিত্তিক। সো এবং আমি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিলাম। আমি বলেছিলাম যে দুর্নীতি যেই করবে আমরা গ্রেফতার করব। তা আমি ডিসিশন নিয়েছিলাম, প্রত্যেকটা মন্ত্রণালয়ে পুলিশের ইউনিট থাকবে, যেখানে যদি কেউ কোনো মানুষ যদি মানে দুর্নীতির প্রস্তাব পায় বা এরকম কোনো ঘটনা ঘটে, সেখানে কমপ্লেন দিতে পারবে। এবং আমার উদ্দেশ্য ছিল, সে যদি মন্ত্রীও হয় তার বিরুদ্ধেও আমরা অ্যালিগেশনগুলো গ্রহণ করব। ঠিক আছে, তো এই পদক্ষেপগুলো আমার মনে হয় আমাদের ভিতরেই অনেকেরই পছন্দ হয়নি, বিকজ তারা অনেকেই আছে রাজনীতি করে টাকা কামাবার জন্য, ধন সম্পদ
অর্জন করার জন্য। তো তাদের কাছে এই বিষয়টা খুবই মারাত্মক একটা বাধা হিসাবে এসেছিল। তো আমার প্রতি অনেকেরই বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল সে সময়। তো যার ফলে আমি দেখেছি আমি কোনো কাজই করতে পারছিলাম না ঠিক মতো সেই সময়। তো এটা হচ্ছে আরেকটা কারণ। এবং বিডিআরের তদন্তটাও আমাকে একটু নাড়া দিয়েছিল, যে তদন্তটা আমার কাছে মনে হয়েছিল যে এটা মানে প্রপারলি হচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমার কিছু করার ছিল না সে সময়, কারণ তো ধরেন আপনার হয়তো কিছু করার ছিল না, আপনাদের অফ করে রাখা হয়েছিল, সাইডলাইন করে রাখা হয়েছিল, কিন্তু তারপরও বিং মিনিস্টার অফ স্টেট আপনারা নিশ্চয়ই আপনি নিশ্চয়ই ব্যক্তিগত যোগাযোগের বরাতেও অনেক খোঁজ খবর জানতেন। এই যে বিডিআর বিদ্রোহ আসলে কেন হইল এই 2026 সাল পর্যন্ত আমরা কি আসলেই জানি? মানে ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা ডিটেইল রিপোর্ট দেওয়া হয়েছে, এর আগের 15-16 বছর আমরা অনেক গল্প শুনেছি, আন্তর্জাতিক মিডিয়া নানান রকম খবর হয়েছে। আদৌ কি আমরা জানি এটা কি আদৌ শুধুমাত্র পুঞ্জীভূত ক্ষোভ? আদৌ কি এটা কোনো বহির্বিশ্বের চাপ কিংবা বহির্বিশ্বের ষড়যন্ত্র? মানে কেন? দেখেন, ফ্যাক্ট যেটা এখানে ওই ডাল ভাত কর্মসূচি নিয়ে একটা ক্ষোভ ছিল, এবং এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে কিন্তু বিডিআরের সৈনিকরাই। দিস ইজ আ ফ্যাক্ট, এটা আনডিনায়েবল। এখন এটাকে কেউ ম্যানিপুলেট করেছে কিনা বা এটার থেকে সুবিধা নিয়েছে কিনা এটা তো আমি এটা তো আমি বলতে পারবো না, কারণ আমি তো এটার সাথে সম্পৃক্ত না। অনেকে বলে ধরেন বাইরে থেকে, ওইখানে বিদেশ থেকে, এখন অনেকে তো অনেক কথা বলেছে। হ্যাঁ, রিপোর্টের মধ্যেও এখন রিপোর্ট তো পাবলিশ হয়নি, এবং এখানে কোনো এটা ট্রায়াল অলরেডি হয়ে গিয়েছে। তো এখন অনেকে তো অনেক কিছুই বলছে। তো এখন কোনটা সত্য না, কিন্তু যেটা ঘটেছে সেটা ঘটেছে, যে আমাদের 57 জন বীর সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, 74 জন সহ। ঠিক আছে, দিস ইজ আ ফ্যাক্ট। এখন কেন হয়েছে এটা তো আমি বলতে পারবো না। না মানে দেশ জানলো না আর কি, এত বড় একটা ঘটনা ঘটলো, 57 জন সেনা কর্মকর্তা মারা গেলো, 74 জন মানুষ মারা গেল সব নিয়ে, কিন্তু বাংলাদেশের মানুষ আসলে জানলো না শেষ পর্যন্ত কি হয়েছে। যেমন সাগরনী হত্যাকাণ্ড আজ পর্যন্ত আমরা জানলাম না কেন হয়েছে। যাই হোক, আমরা একটু এটাই হচ্ছে আমাদের ভাঙা সিস্টেমের একটা ক্লিয়ার আলামত। হ্যাঁ, আমাদের সিস্টেমটা যে এত ভাঙা যে আমরা কোনো কিছুতেই সঠিক তথ্যটা পাচ্ছি না এবং সঠিকভাবে বিচার হচ্ছে না। দিস ইজ ক্রিয়েটিং মানে জনমানুষের ভিতরে সেই আস্থার জায়গাটাকে ধ্বংস করে ফেলছে। হ্যাঁ, আপনি যে এই যে এতগুলো উদ্যোগের কথা বললেন, যে আপনি প্রতি পদে পদে বাধা পাচ্ছিলেন, এই বাধাটা কোন জায়গা থেকে আসে? কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো সিস্টেম, নাকি এন্টায়ার সিস্টেমটারই এগেনস্টে আপনি একা ফাইট করছিলেন? এখন আমার কাছে মনে হয়েছে যে এটা একটা, দেখেন রাজনীতির ভিতরে অনেক সময় কারো তো ডাইরেক্টলি বলতে হয় না, এটা আভাসে ভঙ্গিতে অনেক কিছু হয়ে যায়। ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে এটা একেবারে উপর থেকে এসেছে, কারণ আমি পরবর্তীতে জানতে পেরেছি যে পুলিশের অনেক কর্মকর্তাকে বলা হয়েছে আমার ইনস্ট্রাকশন ফলো না করতে। আচ্ছা, এটা আমি জানতে পেরেছি। হ্যাঁ, এটা আমি একেবারে স্পষ্টভাবে জেনেছি। তারপরে বদলি, ট্রান্সফার হয়েছে, যেগুলো ডাইরেক্ট নির্দেশে হয়েছে, যেগুলো আমি পছন্দ করিনি। হ্যাঁ, সো এগুলো তো উপর থেকে এসেছে। প্লাস আবার এখন সত্যি কথা বলতে যদি হয়, এখানে একটা পরিবারের প্রভাব ছিল। ঠিক আছে, ওই পরিবারের ভিতরে আবার 2-3টা ভাগ ছিল, এক ভাগ থেকে তারা প্রভাব বিস্তার করতে চেয়েছে। কোন পরিবার একটু আপনি যদি একটু স্পষ্ট করে বলেন, যদি মানে আমার অ্যাজাম্পশন এটা আপনি শেখ পরিবারের কথা বলছেন? দ্যাট ইজ কারেক্ট। হ্যাঁ, মানে সেই প্রভাবটা কি সবসময় ছিল? সবসময় ছিল, সামগ্রিক রাজনীতির উপর। সামগ্রিক রাজনীতির উপর। তারপর আপনি যে চলে গেলেন, মোটামুটি নীরবেই আপনি প্রস্থান করলেন, আপনি পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং দীর্ঘদিন আপনার পদত্যাগপত্র বোধহয় গৃহীতও হয়নি। আপনার ব্যাংক অ্যাকাউন্টে সংসদ সদস্য হিসেবে, প্রতিমন্ত্রী হিসেবে স্যালারির যোগও হচ্ছিল। আপনাকে ফেরানোর কোনো চেষ্টা হয়েছিল তখন? হ্যাঁ, আমাকে ফেরাবার অনেক চেষ্টা হয়েছে। আমি ব্যক্তি থেকে বড় আমার একটা পরিচয় আছে। আমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান, যিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের 9 মাস নেতৃত্ব দিয়েছিলেন। তো আওয়ামী লীগের ভিতর ইউনিটির একটা বিষয় যখন আসে, তখন এই জাতীয় 4 নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলী, ওনাদের অবস্থানটাও বিবেচনায় নিতে হয়। ঠিক আছে, তো এখন এই 4 নেতার ভিতরে অন্যতম হচ্ছেন তাজউদ্দিন আহমেদ। তো এই পরিবার যদি অনাস্থা পোষণ করে, তাহলে এটা
সভানেত্রী এবং প্রধানমন্ত্রীর উপর এবং দলীয় মানে দলীয় কাঠামোর উপর একটা নেগেটিভ প্রভাব ফেলে। তো সেই কারণেই উনি চেষ্টা করেছিলেন আমাকে ফিরিয়ে আনার, এবং আমি যে পদত্যাগটা করেছিলাম এটা ছিল আমার পক্ষ থেকে একটি প্রতিবাদ, সাইলেন্ট প্রোটেস্ট, এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কেউ পদত্যাগ করে মন্ত্রিসভা থেকে, ঠিক আছে। সো দিস ওয়াজ আ প্রোটেস্ট ফ্রম মাই পার্ট, কারণ আমি মনে করেছিলাম আমরা একটা সৎ উদ্দেশ্য নিয়ে দেশকে পুনর্গঠন করার জন্য দায়িত্ব পেয়েছি, লুটপাট করার জন্য না, দুর্নীতি করার জন্য না, বিরোধী দলকে নিপীড়ন করার জন্য না, ঠিক আছে, হত্যা গুম খুন করার জন্য না। সো তখন আমি সরে গিয়েছিলাম, এবং আমার উপর হ্যাঁ উনি নিজেই ফোন করেছিলেন আমাকে আমি যখন আমেরিকায় ছিলাম, এবং উনি গানও গিয়েছেন, এটা আমি বলেছি আগে, এবং আমি খুবই অবাক হয়েছিলাম, লোমহর্ষক সেই গান, এবং এটা আমাকে খুবই নাড়া দিয়েছিল যে ওনার মানসিকতার একটা বড় পরিচয় আমি ওদিন পেয়েছিলাম। মানে একটু বুঝাই বলবেন। উনি গান গেয়েছিলেন 2 মিনিট, এবং গানটার মূল বক্তব্য ছিল আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। এখন এই গানটা উনি বারবার রিপিট করেছিলেন। মানে টেলিফোনে এই গান আপনাকে সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনিয়েছে? সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এই গান শুনিয়েছিলেন। এখন আপনি এটা কিভাবে নেবেন? আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। সো দিস কুড বি আ থ্রেট, দিস কুড বি এনিথিং, আই ডোন্ট নো, কিন্তু আমার কাছে এটা খুব লোমহর্ষক মনে হয়েছিল। যাই হোক, আমি অনড় ছিলাম আমার সিদ্ধান্তে। আমাকে পরবর্তীতে অনেকভাবে অ্যাপ্রোচ করা হয়েছে, আমাকে বলা হয়েছে ফুল মিনিস্ট্রি দেওয়া হবে, আমাকে বলা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ দেওয়া হবে, আমাকে অনেক ধরনের প্রলোভন দেখানো হয়েছিল, কিন্তু আমি সেটা রাজি হই নাই, আমি অনড় ছিলাম। কিন্তু আপনি তো আওয়ামী লীগের রাজনীতিটা সামনে থেকে দেখেছেন। ধরেন ৭১-এ মহান মুক্তিযুদ্ধের সময় যে রাজনৈতিক দলটি নেতৃত্বস্থানীয় দায়িত্ব পালন করেছে, যেখানে আপনার বাবা অন্যতম দায়িত্ব পালন করেছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে, সেই দলটির এই যে আপনি বলছিলেন যে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের চেতনা, যদিও ওই মুক্তিযুদ্ধের চেতনা শব্দদ্বয় এখন নানানভাবে ডাইলুটেড হয়েছে, আপনি বললেন, সেই চেতনা কিংবা সেই আকাঙ্ক্ষাগুলো থেকেই জুলাই হয়েছে, জুলাই আন্দোলন হয়েছে। তার মানে এই ৫৪-৫৫ বছরেও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি নাই। ২০২৪ এসে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই আবার মানুষকে প্রাণ দিতে হয়েছিল। দেখেন, আমরা যখন বলি মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা, বঙ্গবন্ধুর চেতনা, আমরা যদি ইতিহাস ঘাঁটি ৪৭ সাল পরবর্তী এই অঞ্চলের মানুষের একটাই আশা আকাঙ্ক্ষা ছিল, কি স্বাধীনতা, কি আশা আকাঙ্ক্ষা, বা একটি নিরাপদ সমাজ ব্যবস্থা যেখানে ন্যায় বিচার থাকবে, যেখানে বৈষম্য থাকবে না, তাই না, যেখানে আমরা স্বাস্থ্যসেবা পাবো, শিক্ষার অধিকার থাকবে, রাইট? এটাই ছিল মুক্তিযুদ্ধের চেতনা, এটা তো জনমানুষের চেতনা, ঠিক আছে। তো আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, যে কোনো সংগ্রামে একটা সিম্বল লাগে, এবং এই চেতনার সিম্বল ছিলেন বঙ্গবন্ধু, ঠিক আছে। তো এটা তো জনগণের একটা আন্দোলন ছিল, জনগণের স্বাধীনতা সংগ্রাম, জনযুদ্ধ। তো ৭১-এর যেই চেতনা ২৪-এর চেতনা তো এক হবেই, কারণ এটা তো ইউনিভার্সাল মানুষের চাওয়া না। কিন্তু সেই চেতনাটা, মানে সেই চাওয়াটা এত বছর ধরে সাস্টেন করলো, তার মানে তো আমরা সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারি নাই বলে। এর মধ্যে তো সরকার আসছে, সরকার গেছে, আওয়ামী লীগ সরকার দায়িত্ব পালন করেছে, বিএনপি দায়িত্ব পালন করেছে, সামরিক শাসন আমরা দেখেছি। এত বছরেও আমরা যে পারলাম না, এই জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে আমাদের গলতটা কোথায়? গলতটা আমাদের শুরু থেকেই হয়েছে। আমাদের স্বাধীনতা অর্জন করার পর, বাংলাদেশ হওয়ার পর থেকেই গলতটা শুরু হয়েছে। সেটা ৭২ সালের পর ৭৪ সালে যখন বাকশাল গঠন করা হলো, সেটাও একটা বিশাল, মানে আজকের এই পরিস্থিতির জন্য সেটাও আমরা চিহ্নিত করতে পারি একটি কারণ হিসাবে। একদলীয় শাসন ব্যবস্থা, আপনার সংবাদ মাধ্যমের উপর
নিষেধাজ্ঞা, ব্যক্তি স্বাধীনতার উপর নিষেধাজ্ঞা, ঠিক আছে, ওখান থেকে শুরু হলো। তারপরে মিলিটারি শাসন আসলো, তারপরে আমাদের রাজনৈতিক কালচারটা আমরা গড়ে তুলতে পারিনি, কারণ ৭১-এর পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের যেটা করা উচিত ছিল, আমাদের একটা কালচারাল রেভলিউশন করার প্রয়োজন ছিল। কালচারাল রেভলিউশন মিনস আমাদের নতুন প্রজন্মকে আমাদের মুক্তিযুদ্ধের স্পিরিটে, হ্যাঁ, দায়িত্বশীল একজন নাগরিক হিসাবে গড়ে তোলা প্রয়োজন ছিল। সেটা করতে আমরা ব্যর্থ হয়েছিলাম। এটা আরেকটা মূল কারণ, ঠিক আছে। আমরা নতুন জেনারেশনকে তৈরি করতে পারিনি। পরবর্তীতে যখন একটা সোশিও ইকোনমিক শিফট ঘটলো এই ৮০-৯০-এর দশকে, যখন আমাদের লেবার ফোর্স বিদেশে গেল, গার্মেন্টস ইন্ডাস্ট্রি হলো, তখনও কিন্তু আরেকটা সুযোগ ছিল আমাদের জনগোষ্ঠীকে একটা কালচারাল আপলিফমেন্টের মাধ্যমে মানসিকতার পরিবর্তন। কিন্তু ওইটা করতে হলে কি লাগে জানেন? দ্য প্র্যাকটিস অফ ডেমোক্রেসি। কিন্তু সেই ডেমোক্রেটিক প্র্যাকটিসগুলো আমরা করতে পারিনি, কারণ আমাদের ভিতরে বিভাজনগুলো এমনভাবে পোলারাইজ করেছে যে আমরা মার কাটের রাজনীতিকে বেছে নিয়েছি। এই ৭১ থেকে ২০০৮ এরপরের নির্বাচন, তারপরে আওয়ামী লীগের টানা 3বার পূর্ণ মেয়াদে, 1বার তো 6 মাস, আওয়ামী লীগের যে পতনটা হলো, এই পতনের গ্রাফটা কিভাবে দেখেন আপনি? স্টেপ বাই স্টেপ হয়েছে। ১৯৭৬ সালে আমার মা সৈয়দা জোহরা তাজউদ্দিন বাংলাদেশের ইতিহাসে প্রথম একটি বৃহৎ রাজনৈতিক দলের আহ্বায়িকার দায়িত্ব পালন করেন নারী হিসাবে। এবং তিনি আওয়ামী লীগ নামে সংগঠনটা, যেটা অস্তিত্ব ছিল না, কারণ বাকশাল করার মাধ্যমে আওয়ামী লীগ বিলীন হয়ে গিয়েছিল, আওয়ামী লীগ সংগঠনকে আবার দাঁড়া করান। টেকনাফ থেকে তেঁতুলিয়া আমি নিজে চোখে দেখেছি, উনি সফর করেছেন এবং এই সংগঠনটাকে দাঁড় করালেন। এবং পরবর্তীতে শেখ হাসিনা তখন ফেরত আসলেন 17ই মে ১৯৮১ সাল। তো তখন থেকেই রাজনীতির একটা পরিবর্তন ঘটলো আওয়ামী লীগের ভিতর। এখানে কয়েকটা গ্রুপ সৃষ্টি হলো। ওখানে রাজ্জাক সাহেবের একটা গ্রুপ ছিল, মালেক উকিল সাহেবদের একটা গ্রুপ ছিল, ঠিক আছে। এবং যারা ডেডিকেটেড দলের জন্য আজীবন কাজ করেছেন, আমার মা সহ, তারা সবাই আস্তে আস্তে সাইডলাইন হওয়া শুরু করলেন, ঠিক আছে। এবং আমি যেভাবে দেখছি, এবং শেখ হাসিনা তখন এসে তার ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জার্নি শুরু করলেন। কিন্তু ওই সময় অনেক রেজিস্ট্যান্স ছিল, যেমন তোফায়েল সাহেব ছিলেন, রাজ্জাক সাহেব ছিলেন, আমির হোসেন আমু, শেখ সেলিম, তারপর আমাদের মোহাম্মদ নাসিম সাহেব, তারপর সুরঞ্জিত সেনগুপ্ত। তো এখানে কিছু বিজ্ঞ পলিটিশিয়ান যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাজনীতি করেছেন, তারা একদিকে চলে গেলেন এবং শেখ হাসিনার আরেকটা বলয় সৃষ্টি হলো, ঠিক আছে। তো এই টানাপোড়েনের মধ্যে দিয়েই আওয়ামী লীগ চলেছে ৮০-এর দশক, ৯০-এর দশক। এবং ৯০-এর দশকে যখন ৯৬ সালে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিজয়ী হলেন, তখন তার বলয়টা আরেকটু ভিত্তি পেল, ঠিক আছে। এবং সাইডলাইন করার রাজনীতি শুরু হলো আওয়ামী লীগের ভিতর। এবং উনি ক্ষমতাকে, দলীয়ভাবে ক্ষমতাকে এটাকে কি বলে, এককেন্দ্রিক করতে লাগলেন। কারণ আমার মনে আছে ৮০-এর দশক এবং ৯০ দশকে আওয়ামী লীগের ভিতরে কিন্তু ডিবেট হতো, আলোচনা হতো, ওয়ার্কিং কমিটির মিটিংগুলো ফলপ্রসূ ছিল, ঠিক আছে। সেখানে সব টপিকস নিয়ে আলাপ হতো, প্রেসিডিয়ামের মিটিংগুলো তর্ক বিতর্ক হতো। তো এখানে একটা ব্যালেন্স ছিল, যেটা হওয়ার কথা। বাট ৯৬ সালের পর এই জিনিসগুলো, এই কালচার থেকে আওয়ামী লীগ বেরিয়ে আসতে শুরু করলো। তো একনায়কত্ব প্রতিষ্ঠিত হওয়া শুরু করলো, অন্যদের ভয়েস আর শোনা যেত না। এবং ২০০৮-এর পরে তো এটা একেবারেই বিলীন হয়ে গেল। তো এই যে একনায়কত্ব, এটাই হচ্ছে আমার মতে সকল কিছুর মূলে, ঠিক আছে। যখন when there is no opposition voice within your party, আপনি যে ডিসিশন নেবেন সেগুলো সঠিক হচ্ছে কি না, এটা আপনি বুঝবেন কিভাবে?
ঠিক আছে? সো এখানে তো ডিবেট হওয়া দরকার। যেমন ওয়ার্কিং কমিটিতে কোনো প্রস্তাব আসলে ওটা নিয়ে একদম স্বতঃস্ফূর্তভাবে ডিবেট হতো এবং ওই প্রস্তাবগুলো তারপরে প্রেসিডিয়ামে আলাপ হতো, ওখান থেকে তখন পলিসি হিসাবে গ্রহণ করতো। কিন্তু পরবর্তীতে আমি যেটা দেখলাম যে উপর থেকে বলে দেওয়া হতো কি ডিসিশন আসতে হবে, ওটাই ওয়ার্কিং কমিটির ভিতরে অনুমোদন দিয়ে প্রেসিডিয়ামে আসতো এবং ওখান থেকে অনুমোদন পেয়ে চলে যেত। ব্যাপারটা বুঝেছেন? সো দেয়ার ওয়াজ নো ডেমোক্রেসি উইদিন দ্য পার্টি। সো দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস আওয়ামী লীগের আজকের এই বেহাল অবস্থা হওয়ার কারণ। যখন একনায়কত্ব আসে তখন ভুল ত্রুটি কেউ থাকে না ধরিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? তখন হোয়াট এভার আই সে অর সে বলবে সেটাই হচ্ছে বাস্তবতা। তাহলে আওয়ামী লীগের যে পরিণতি ঘটলো এটা কি অবশ্যম্ভাবী ছিল? যেই পথে গিয়েছে এটা অবিসম্ভাবী ছিল, বিকজ এখানে আমি খুব আশ্চর্য হয়েছি যে আমাদের দলীয় ফোরামে প্ল্যাটফর্মে একজন মানুষও কোনোদিন প্রতিবাদ করেনি, কিন্তু বাইরে কিন্তু আড়ালে বলেছে না না এটা তো ঠিক হচ্ছে না। তা আমার বাস্তবের অভিজ্ঞতা, না না এটা কি বললো, এটা কেন হচ্ছে, এটা তো আমি বলছি যে আপনারা বলেন না কেন, মানে না 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 নেত্রী কি মনে করবে। সো এই অ্যাটিটিউড নিয়ে তো একটা দল চলতে পারে না। আপনি যদি এখন একজনের মনোভাব ফিল করে আপনি দল করেন তাহলে সেই দলের তো অস্তিত্ব থাকবে না। আমরা রাজনীতির আলোচনায় আবার ঢুকবো, আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আপনার বাবা তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং তার সাথে যে আরও 3 জন জাতীয় 4 নেতা যাদের আমরা বলি, তারা কি বাংলাদেশের ইতিহাসের কাছে সঠিক সম্মান পেয়েছে বলে মনে করেন? একেবারেই না। জাতীয় 4 নেতা তো পাননি, ওনাদের পাশাপাশি অনেকেই পাননি। হ্যাঁ, এখানে অনেক সামরিক কর্মকর্তা ছিলেন যারা বীরত্বের সাথে মুক্তিযুদ্ধ করেছেন, অনেক প্রশাসনিক কর্মকর্তা ছিলেন যারা বীরত্বের সাথে তাদের ভূমিকা রেখেছেন, সাধারণ মানুষ সাধারণ নাগরিক ছাড়াও। হ্যাঁ, তো এখানে সাংস্কৃতিক কর্মীরা ছিলেন, অনেকে পেয়েছেন অনেকেই পাননি। তো আমাদের ভবিষ্যৎ যদি গড়তে হয়, দেখেন আমরা যদি সভ্যতার কথা বলি, রোমান সিভিলাইজেশন ইজ ওয়ান অফ দ্য ওয়ানস টু মেনশন। রোমানদের একটা প্র্যাকটিস ছিল, শত্রুও যদি হয়, শত্রু যদি খুবই শক্তিশালীও হয়, তাকেও সম্মান করতে হয়। আপনি জানেন যে রোমের কার্থেজের সাথে যুদ্ধ হয়েছিল এবং কার্থেজিয়ান জেনারেল ছিলেন হ্যানিবল, এবং হ্যানিবলের সাথে রোমানদের মোকাবেলা করতে কিন্তু হিমশিম খেতে হয়েছিল। পরবর্তীতে অবশ্য তারা কার্থেজ দখল করেছিল এবং হ্যানিবল পরাজিত হয়েছিল, কিন্তু পরবর্তী 100, 200, 300 বছর রোমে হ্যানিবলের স্ট্যাচু তারা তৈরি করেছে স্মরণ করার জন্য যে এরকম প্রতিপক্ষ ছিল তাদের, ঠিক আছে? তো এবং রোমানরা তাদের হিরোদেরকে হাইলাইট করতেন। কেন? মানে স্ট্রং প্রতিপক্ষকেও সেলিব্রেট করা যায় এবং তাদের হিরোদেরকে তো করতেনই। কেন তারা এটা করতেন? এটার পিছনেও যুক্তি আছে। তারা মনে করতেন যে ভবিষ্যৎ প্রজন্মকে ইন্সপায়ার করতে হলে কিছু হিরো ক্যারেক্টার প্রয়োজন, যাতে করে আমাদের নতুন প্রজন্ম ভাবে যে ওনারা যদি পেরে থাকেন আমরাও পারবো। এটা একটা সিম্পল সাইকোলজি, ঠিক আছে? সো উই নিড টু বি প্রাউড। আমাদের গর্ববোধ করা উচিত আমাদের পূর্বপুরুষরা কি করে গিয়েছে। তো এই জন্য শুধু একজন ব্যক্তি না, বিভিন্ন চরিত্র যারা অবদান রেখেছেন, জাতীয় 4 নেতা তাজউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, কামরুজ্জামান, মনসুর আলী সহ যারা অবদান রেখেছেন। আমাদের এখন তো অবশ্য বিএনপি সরকার ক্ষমতায়, এখন আশা করছি মানে রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মূল্যায়ন পাচ্ছেন, যেটা পাননি তিনি গত 15 বছর। ওনাকে রাজাকার হিসাবে আখ্যায়িত করা হয়েছে, যেটা আমার কাছে খুবই মানে আমাকে বেদনা দিয়েছে যে এরকম করে একজনের বীর, ওনার বীর প্রতীক মনে হয় পদকটা বাতিলও করা হয়েছিল। খুবই নিন্দনীয় কাজ, ঠিক আছে? সো সবার অবদান আমাদের তুলে ধরতে হবে, রাইট? জাতীয় 4 নেতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,
যারা যারাই অবদান রেখেছে, আমাদের 11 জন সেক্টর কমান্ডার সহ বাকি যারা যারা অবদান রেখেছে, সবার বীরত্বের কথাগুলো যদি আমরা তুলে ধরতে পারি নতুন প্রজন্মের কাছে, তারা পড়ে দেখবে আচ্ছা ওরা জীবন বাজি রেখে আমাদের মুক্তির জন্য, আমাদের স্বাধীনতা, আমাদের ভবিষ্যতের জন্য তারা জীবন বাজি রেখেছিল একদিন। তাহলে আমরা এই দেশটা, দে উইল বি প্রাউড অফ দিস কান্ট্রি, ইউ সি। কিন্তু জেনারেশনকে ইতিহাস জানাতে গিয়ে আমরা বছরের পর বছর ধরে নিজেদের মতো ইতিহাস বলেছি না? সরকার চেঞ্জ হলে পাঠ্যপুস্তকের পৃষ্ঠার লাইন পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, একেবারে ইতিহাস বিকৃতি, ইতিহাস আড়াল একই জিনিস। ঠিক আছে, তো ইতিহাস বিকৃতি করা হয়েছে, যার মতো করে সাজানো হয়েছে, আবার ইতিহাস আড়াল করা হয়েছে, দোনোটাই করা হয়েছে। এখন আমি আশা রাখছি যে যেই সরকার জুলাই আন্দোলনের ফসল আমি বলবো, কারণ ইন্টারিম গভর্নমেন্ট ছিল, এখন বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। জনগণের ভোটে জুলাই গণ অভ্যুত্থানের ফসল কিন্তু এই বিএনপি সরকার এখন। কারণ আমার এখনো মনে আছে যে ফেব্রুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশের পরিস্থিতি কি ছিল। আমার মনে আছে, এই যে আপনিও স্মরণ করতে পারেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাস একটা আতঙ্কর বিরাজ করছিল, মব কালচার, দম বন্ধ করা পরিস্থিতি, কারো কোনো নিরাপত্তা নাই, বাবা মারা আতঙ্কিত যে বাচ্চা স্কুল থেকে নিরাপদে বাসায় ফেরত আসবে কিনা। এরকম একটা পরিস্থিতি থেকে বিএনপি যখন নির্বাচিত হলো, মানুষ কিন্তু স্বস্তিবোধ ফিরে পেয়েছে, রাইট? এবং সমাজে এখন কিন্তু আমরা নিরাপদ ফিল করছি। এবং আমার চাওয়া থাকবে এই সরকারের কাছে যে জনগণের জন্য দুটা জিনিস নিশ্চিত করতে হবে। একটা হচ্ছে নিরাপত্তা, সেফটি অ্যান্ড সিকিউরিটি। দ্বিতীয় হচ্ছে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, এবং দ্রব্যমূল্যর দাম যেন মানুষের ক্রয় ক্ষমতার ভিতর থাকে। এই দুইটা জিনিস হচ্ছে মেইন, এবং পাশাপাশি লং টার্ম প্ল্যানিং থাকবে। এটা আমার ছোট সাজেশন। এবং সরকারের কাছে আমি কি আশা করছি, এই যে ইতিহাস বিকৃতি নিয়ে কথা বলছিলাম, আমি আশা করছি এই সরকার পূর্ববর্তী সরকারগুলোর মতো একই ভুল করবে না। ইতিহাসে যার যে অবদান আছে সেটা সঠিকভাবে তুলে ধরবেন, এটা আমি আশা করছি এবং আশাবাদী আমি। আপনি এই যে আওয়ামী লীগের কথা বললেন, যে দলটি আপনি করতেন, সেই দলটি বাংলাদেশে এখন কার্যক্রম নিষিদ্ধ। তার একটি অঙ্গ সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন, যাই বলি না কেন, ছাত্রলীগ সরাসরি নিষিদ্ধ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে। এই পরিস্থিতি থেকে মাঝখানে অনেকবার শোনা গিয়েছিল যে একটা রিকনসিলিয়েশন হবে, নতুন আওয়ামী লীগ আসবে, রিফর্মড আওয়ামী লীগ আসবে, এবং শোনা যাচ্ছিল সেই রিফর্মড আওয়ামী লীগের নেতৃত্ব যাবে আপনাদের হাতে। আপনি, আপনার আরো দুই বোন যারা আছেন, তাদেরকে দিয়ে একটা রিফর্মড আওয়ামী লীগ করার আলাপ শোনা গিয়েছিল। এরকম কোনো প্রস্তাব কি আসলে আপনার পেয়েছিলেন? আচ্ছা, প্রথমত আমাদের যে জিনিসটা উপলব্ধি করতে হবে, বিশেষ করে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপলব্ধি করতে হবে জুলাই আগস্ট মাসে কি ঘটেছিল। উপলব্ধি করতে হবে এখানে একটা গণহত্যা হয়েছে। উপলব্ধি করতে হবে এখানে 1400-র বেশি মানুষ মারা গিয়েছে। উপলব্ধি করতে হবে 600-র উপর মানুষ অন্ধত্ব বরণ করেছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে। এই মানুষগুলো কারা? এই দেশেরই তো নাগরিক। এই মানুষগুলো কারা? কিছু হয়তো রাজনৈতিক দলের, কিন্তু একটা বৃহৎ অংশ হচ্ছে কিন্তু সাধারণ মানুষ। এরা কি এই দেশের নাগরিক না? তাহলে এই যে একটা গণহত্যা হলো, এই গণহত্যার কি বিচার হবে না? এই হত্যাগুলো কি আমরা কার্পেটের নিচে ঢুকিয়ে দিতে পারবো? এটা কি সম্ভব? তো কার নির্দেশে হলো, কেন হলো, কারা নির্দেশগুলো পালন করলো, এগুলো নিশ্চিত করতে হবে, বিচার করতে হবে। এবং এই উপলব্ধিটা যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ পরিবারের ঘরোয়ানা সকলের মাথায় এটা যতক্ষণ না ঢুকবে, যারা এই ঘটনাটা ঘটালো তাদেরকে এই দল থেকে বিচ্ছিন্ন না করে যদি সামনে এগোতে চায়, আওয়ামী লীগের তো আমি ভবিষ্যৎ দেখছি না। কারণ ঘটনাগুলো ঘটালো কারা, কার নির্দেশ এই ঘটনাগুলো ঘটেছে, এটা তো আমরা শুনেছি, ফোন আলাপগুলো দেখেছি, এভিডেন্স আছে। 1400 জন তো মারা গিয়েছে,
তো এখন যারা নির্দেশ দিয়েছে তাদেরকেই যদি আপনি দলের প্রধান হিসাবে রাখেন, এই দল সামনে আগাবে কিভাবে? এটা অসম্ভব। তার মানে আপনি আপনার মতামত কিংবা পরামর্শ কি আওয়ামী লীগের কি নেতৃত্ব পরিবর্তন করতে হবে? আমার মনে হয় প্রথমে আওয়ামী লীগের যেটা করতে হবে, আত্ম উপলব্ধি, ক্ষমা প্রার্থনা, বিচার করতে দেওয়া যারা অন্যায় করেছে, শাস্তি পাওয়া, অনুশোচনা করা, তারপর নতুন নেতৃত্ব দিয়ে এগিয়ে যাওয়া। এই সব কিছুর পর যদি আওয়ামী লীগের, কারণ আমি আপনাকে একটা কথা বলি, এখন যেটা ঘটছে দেখছি যে সাবেক প্রধানমন্ত্রী বলছেন টুস করে ঢুকে পড়ব, সেপ্টেম্বর মাসে আসব, ডিসেম্বর মাসে আসব। উনি খেলছেন, উনি আওয়ামী লীগের সাথে খেলছেন। উনি আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেলেও ওনার আসা যায় না। ওনার লক্ষ্য হচ্ছে ক্ষমতা এবং ওনার লক্ষ্য হচ্ছে প্রতিশোধ। এই যে গণহত্যাগুলো হলো, এই যে হত্যা, গুম, খুন, নির্যাতন হলো গত 15 বছর বিরোধী দলের উপর, হয়েছে না? গুম হয়েছে না? এটার প্রমাণ আছে না? লক্ষ লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়েছে না? এটার প্রমাণ আছে না? এই যে ব্যাপক দুর্নীতি, এই যে গণহত্যা, এই যে বিরোধী দলের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, এগুলো হয়নি? তো এগুলো করে এখন এই দলকে আবার উস্কিয়ে দেওয়া, এটা তো এই দলের ধ্বংস ডেকে আনা। ওনার বিন্দুমাত্র কোনো আক্ষেপ নেই তো দল ধ্বংস হয়ে গেলে। ওনার একমাত্র গোল হচ্ছে এখানে ক্ষমতা এবং প্রতিশোধ। কিন্তু যারা ধরেন জুলাইয়ের পর চলে গেছেন, সেই সংখ্যাটা তো অনেক কম। আওয়ামী লীগের তো একটা বড় সমর্থক গোষ্ঠী আছে যারা এখন আবার বিএনপি, জামাত যেমন 15 বছর। আচ্ছা শোনেন, আমি বলি আওয়ামী লীগের ভিতরে একটু আমি জিনিসটা বোঝাবার চেষ্টা করি, কারণ আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, আওয়ামী লীগের রাজনীতি আমি ভালোভাবেই বুঝি। এখানে আওয়ামী লীগের ভিতরে একটা গোষ্ঠী আছে যারা ব্লাইন্ড। শেখ হাসিনা বা শেখ পরিবার যা কিছুই করুক না কেন, তারা লাইসেন্স দিয়ে রেখেছে, তাদেরকে আপনি বোঝাতে পারবেন না। দে আর ব্লাইন্ড। আরেকটা গোষ্ঠী আছে, বৃহৎ গোষ্ঠী, যারা বিবেকবান, যারা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতায় বিশ্বাসী। ঠিক আছে? এখন এই বৃহৎ গোষ্ঠীটা জিম্মি হয়ে আছে এই সুবিধাভোগী গোষ্ঠীর কাছে, এবং তারা যেই ফিডিংটা দিচ্ছে এই বৃহৎ গোষ্ঠীকে, যে জুলাই অগস্টের আন্দোলনটা ছিল জামাতের একটি চাল এবং বিদেশি শক্তির একটি চাল। সো এভাবে করে মিসগাইড করার উদ্দেশ্য হচ্ছে তারা সার্বিকভাবে যে এটা একটা গণ অভ্যুত্থান, সেটাকে তারা ঢাকা দেওয়ার চেষ্টা করছে। এই যে আপনি যখন গণ অভ্যুত্থানটা হয়েছে, আপনারা তো দেখেছেন, এখানে কি শুধু জামাত ছিল? শুধু কি স্বাধীনতা বিরোধী শক্তি ছিল? নো, ইট ওয়াজ পার্টিসিপেটেড বাই অল। আমি নিজে জানি আওয়ামী লীগ পরিবারের অনেকে নেমেছে রাস্তায়, নেমেছে না? ওকে, স্বতঃস্ফূর্তভাবে গণমানুষ নেমে গিয়েছিল। এবং এখন জামাত তো চেষ্টা করবেই সুবিধা নেওয়ার, কেন করবে না? তারাও সুবিধা নেওয়ার চেষ্টা করেছে এবং তারা যেহেতু অর্গানাইজ ছিল, তারা সুবিধা নিয়েছে এই আমাদের প্রফেসর ইউনূসের সরকার আমলে। বাট সুবিধা নেওয়া মানেই যে এই অন্যায়গুলো হয়নি। 15 বছরের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, 1400 মানুষকে নিহত করা, 600 মানুষকে অন্ধ করা, হাজার হাজারকে পঙ্গু করা, এটার মানে তো যে এটা তা না যে এটা ঘটনাগুলো ঘটেনি, তাই না? সো এই বৃহৎ জনগোষ্ঠীকে আমাদের বোঝাতে হবে যে লুক, আপনারা মিসগাইডেড হচ্ছেন। কিন্তু আমি আশ্চর্য হলাম, এখন পর্যন্ত এরকম উদ্যোগ কেউ নেয়নি আওয়ামী লীগের ভিতর থেকে। তারা লয়্যালটি প্রমাণ করতে চাচ্ছেন এবং শেখ হাসিনা যেটা চেষ্টা করছেন, এই টুস করে ঢুকে যাব, ডিসেম্বরে আসব, উনি দেখছেন, টেস্ট করছেন যে কি হয়, এবং টেস্ট করে দেখবেন যে আওয়ামী লীগ নামে কিনা। নামলে নির্যাতিত, নিপীড়িত হবে কিন্তু সাধারণ নেতাকর্মী, উনি কিন্তু আসবেন না। কারণ ওনার এবং ওনার পরিবার এবং ওনার এই যে সুবিধাবাদী গোষ্ঠী কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকার পাহাড়ের উপর বসে আছে বিদেশে, আরাম করেই আছে তারা, তাদের কিন্তু কিছুই যায় আসছে না। কিন্তু বিপদে পড়বে দলীয় নেতাকর্মীরা এবং
ধ্বংস হবে আওয়ামী লীগ। কারণ আমি আপনাকে এখন বলছি, এই বিষয়গুলো যদি বিশ্লেষণ করা হয়, এই যেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে, যদি আওয়ামী লীগ আত্মউপলব্ধি, আত্মসমালোচনা, তাদের নেতাকর্মীদের বিচারের দাবি এবং ক্ষমা প্রার্থনা না করে, আগামী 10 থেকে 20 বছরে তো আমি আওয়ামী লীগের কোনো রাজনীতি দেখছি না বাংলাদেশে। কিন্তু এই কাজগুলো করার জন্য, এবং এটা হবে ভয়াবহ ক্ষতিকর বাংলাদেশের জন্য। কেননা আমি মনে করি বিএনপি সরকার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এবং অপোজিশনেও থাকতে হবে মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষের শক্তি। আমি স্বাধীনতার পক্ষ বিপক্ষ নিয়ে একটা আলাদা প্রশ্ন আছে, সেটা একটু পরে করব। যেটা জানতে চাচ্ছিলাম, এই যে প্রক্রিয়াগুলোর কথা আপনি বললেন, মানে আমি শুরুতেই যেটা জানতে চেয়েছিলাম যে আওয়ামী লীগকে রিফর্ম করা, রিফাইন করা, যাই বলি না কেন, এইগুলো করার দায়িত্ব যদি তাজউদ্দিন পরিবার হিসেবে আপনাদের কাছে আসে কখনো, মানে এসেছিল কিনা, এটা প্রথম প্রশ্ন, যে কোনো মহল থেকে। দ্বিতীয়ত, যদি আসে সেই দায়িত্ব আপনারা নেবেন কিনা? যখন 5ই আগস্টের পর সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন বাংলাদেশ থেকে, অবশ্য এখন বলা হচ্ছে প্লেনে করে গেলে নাকি পালানো হয় না। হ্যাঁ, সো আপনি যদি মনে করে দেখেন, ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট, কি নাম, জেলেনস্কি, না, আগের প্রেসিডেন্ট, সেও কিন্তু আন্দোলনের পর প্লেনে করেই উড়ে রাশিয়াতে পালিয়ে গিয়েছিলেন। সিরিয়ার আসাদও কিন্তু প্লেনে করে রাশিয়াতে পালিয়ে গিয়েছেন। তো এখন প্লেনে করে গেলে পালানো না, আর হেঁটে দৌড়িয়ে গেলে পালানো, এটা হাস্যকর একটা বিষয়। ঠিক আছে, সো সাবেক প্রধানমন্ত্রী যখন পালিয়ে গেলেন 5ই আগস্ট, তার পরবর্তীতে ওনারই সন্তান সজীব ওয়াজেদ জয় একটি বক্তব্য দিয়েছিলেন। সেখানে তিনি এসে বলেছিলেন যে আমি এবং আমার পরিবার আওয়ামী লীগ রাজনীতিতে আর নাই, আপনারা বুঝে নেন আপনাদেরটা। ঠিক আছে, এবং তারা কিন্তু দায়িত্ব ছেড়ে দিয়েছিল। পরবর্তীতে কিন্তু আবার এটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সো এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে জিনিসটা কেন হয়েছিল। তো যখন এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়, তখন অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু একেবারে দিশেহারা হয়ে গিয়েছিল। তখন আমি বাধ্য হয়েছিলাম একটা স্টেটমেন্ট দিতে। তখন আমি একটা স্টেটমেন্ট দিয়ে সরকারের কাছে আহ্বান করেছিলাম, তখন ইউনূস সরকারের কাছে, যে যারা নিরীহ, যারা কোনো দুর্নীতি, অন্যায়, অনিয়ম বা কোনো হত্যাযজ্ঞের সাথে সম্পৃক্ত না, তাদেরকে যেন হয়রানি না করা হয়। আওয়ামী লীগের সাধারণ নিরীহ নেতাকর্মীদেরকে যেন হয়রানি না করা হয়। আমি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিলাম। ঠিক তারপরই আবার জয় 4 ঘন্টা পর আবার স্টেটমেন্ট দিয়েছে যে না, আমরাই সব কিছু করব। ঠিক আছে, সো এখানে একটা দেখা যাচ্ছে যে একবার সিদ্ধান্ত হলো যে তারা দায়িত্ব নেবে না, আবার আমি যখন একটা স্টেটমেন্ট দিলাম তারপরেই আরেকটা স্টেটমেন্ট আসলো যে না, তারা ছাড়ছে না। তো তারা তখন ফিল করেছে যে আওয়ামী লীগের নেতৃত্ব ছাড়া যাবে না। এবং কেন ছাড়া যাবে না ওটা আমি আপনাকে আগেই বলেছি, বিকজ শি ওয়ান্টস পাওয়ার অ্যান্ড শি ওয়ান্টস রিভেঞ্জ। এবং সেটা একমাত্র করতে পারবে এই দলের মাধ্যমে, কারণ দলই হচ্ছে ওনার ক্ষমতার কেন্দ্রবিন্দু। ওকে, পরবর্তীতে আবার বিভিন্ন মহল থেকে আমার কাছে প্রস্তাব এসেছিল, কিন্তু আমি সেই প্রস্তাবগুলো অ্যাকসেপ্ট করিনি। কেন প্রস্তাব অ্যাকসেপ্ট করিনি? কারণ নাম্বার 1, আমার এবং আমার পরিবারের একটা তিক্ত অভিজ্ঞতা আছে। 1971 সালের 25শে মার্চ রাত, যখন আমার বাবা সাধারণ সম্পাদক, তখন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি গিয়েছিলেন বঙ্গবন্ধুর থেকে একটা সিগনেচার নিতে, স্বাধীনতার ঘোষণা, এবং একটা টেপ রেকর্ডারে ওনার ভয়েস রেকর্ড করতে। বঙ্গবন্ধু সেটা দিলেন না, না দিয়ে উনি পাকিস্তানিদের হাতে ধরা পড়লেন। ঠিক আছে, গ্রেফতার হলো। এখানে একটা পলিটিক্যাল ক্রাইসিস সৃষ্টি হলো, রাইট? এবং ইন দ্য মিন টাইম তাজউদ্দিন আহমেদ এবং নেতৃবৃন্দ চলে গেলেন আত্মগোপনে। পরবর্তী 9 মাস মুক্তিযুদ্ধ সরকার গঠন করে মুক্তিযুদ্ধ পরিচালনা করে সফলভাবে দেশ স্বাধীন করলেন, এবং বঙ্গবন্ধু 10ই জানুয়ারি ফেরত আসার পর ক্ষমতা দিয়ে দিলেন পিসফুলি, রাইট? তারপর আমরা দেখেছি তাজউদ্দিন আহমেদের অবস্থা। ওনাকে অবহেলিত করা হয়েছে, ওনাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে, এবং
তাজউদ্দিন আহমেদ বাকশাল বিরোধী ছিলেন, ঠিক আছে, নানা কারণে ওনাকে অপদস্থ করে এক পর্যায়ে উনি পদত্যাগ করেছেন মন্ত্রিসভা থেকে, ঠিক আছে। আমার মা ৭৬ সালের পর আওয়ামী লীগকে পুনর্গঠন করলেন নিরলস পরিশ্রম করে। ৮১ সালে শেখ হাসিনা ফিরে এসে আবার ওনার হাতে হস্তান্তর করে দিয়ে আমার মা নিগৃহীত হলেন, অবহেলিত হলেন এবং হিউমিলিয়েটেড হলেন। আমি দেখেছি নিজের চোখে, ঠিক আছে। সো আমার মনে একটা প্রশ্নই এসেছে, ন্যাড়া বেলতলায় কয়বার যায়, ঠিক আছে। সো আমি এই দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছি, বিকজ যেই আওয়ামী লীগ এখন পর্যন্ত একবারও স্বীকার করলো না, আত্ম উপলব্ধি করলো না, আত্মসমালোচনা করলো না, উল্টো এখন বলছে যে এটা একটা চক্রান্ত ছিল। এই যে ১৪০০ মানুষ নিহত হলো, এটা চক্রান্ত ছিল। লাখ লাখ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, এটাও কি চক্রান্তর অংশ ছিল? এই যে গুম খুন করা হয়েছে, এটাও কি চক্রান্তর অংশ ছিল? এই যে রাজনৈতিক প্রতিপক্ষকে নিপীড়ন করা হলো, বিএনপি সহ অন্যান্য দলগুলোকে, এটাও কি নীল নকশা ছিল, এত আগে থেকে প্ল্যানিং করা? যে হাস্যকর বিষয়। সো যেই দল সেই আত্ম উপলব্ধি, দলকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু একটা সুবিধাবাদী চক্রর কাছে জিম্মি হয়ে আছে দল। এই চক্রর হাত থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমি তো এই দলের সাথে সম্পৃক্ত হতে পারবো না। কে মুক্ত করবে? এই যে বৃহৎ একটা গোষ্ঠী বলেছি, আওয়ামী লীগের বিবেকবান নেতাকর্মী যারা আছেন, যারা বঙ্গবন্ধু, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, তাজউদ্দিন আহমেদ জাতীয় চার নেতা সহ সেই চিন্তাধারায় বিশ্বাসী, তারা সেটা হবে অদূর অথবা নিকট ভবিষ্যতে, আপনি আশা রাখেন? যদি হয় তাহলে ভবিষ্যৎ আছে, যদি না হয় তাহলে খুবই অন্ধকার। আপনি তখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কথা বলছিলেন, এই যে একটা বাইনারি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, আপনি বলছিলেন যে সংসদে সরকারি দলের উল্টা পাশেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বসে থাকা উচিত। এই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে যে বাইনারি, এইটার সমাধান কি বাংলাদেশ করতে পারলো ইতিহাসে? ধরেন জামায়াতে ইসলামী ৭১-এ তাদের ভূমিকা তো সবাই জানে, জামায়াতে ইসলাম বলে এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, তারা স্বাধীনতার বিরোধিতা করেনি, তারা পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ছিল, এটা তারা বলেই। কিন্তু বাস্তবতা হচ্ছে জামাতে ইসলামের সেই সময়ের রোল সবাই জানে। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের শক্তির যে বাইনারি, এই সমাধান কি ইতিহাস করতে পারল? আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে আমি খুবই প্র্যাগম্যাটিক একজন মানুষ নিজেকে মনে করি। আমি মুক্তিযুদ্ধের ইতিহাসটা যখন দেখেছি, যখন বিশ্লেষণ করার চেষ্টা করেছি, আমার ক্ষুদ্র জ্ঞানে যা এসেছে যে ঠিক আছে, জামাতে ইসলামী একটা মতের পক্ষে ছিল, দ্যাটস ফাইন, দ্যাট ইজ দেয়ার পলিটিক্যাল রাইট। কিন্তু যেই মুহূর্তে গণহত্যা হয়েছে, দ্যাট চেঞ্জেস এভরিথিং, ঠিক আছে। যখন গণহত্যা হলো, তারপরে পাকিস্তানকে সমর্থন দেওয়া, তাহলে আজকে যে গণহত্যা হয়েছে, এখন যে মানুষজনকে দোষারোপ করা হচ্ছে যে দোষর হিসাবে, একই জিনিস না? একই জিনিস না? তাহলে আপনি গণহত্যা যারা চালিয়েছে তাদের দোষর ছিলেন আপনারা, এবং সেটার আচ্ছা, আমি এটাও ছাড় দিতে রাজি ছিলাম যে ঠিক আছে, এটা তো বিচার হয়েছে, তো এখন তাদের বলতে আপত্তিটা কোথায়? যে আমাদের ভুল হয়েছিল এবং আমরা ভুলের জন্য ক্ষমা প্রার্থী। আমি আশা করেছিলাম জামাত এই ২৪-এর আন্দোলনের পর সেই কথাটা বলবেন যে হ্যাঁ, আমাদের রাজনৈতিকভাবে আমরা ওদিকে ছিলাম, কিন্তু গণহত্যার পর আমাদের উচিত ছিল এটার প্রতিবাদ করা, আমরা ভুল করেছি, আমরা ক্ষমা প্রার্থনা করছি। তারা সেটা করেনি, তার মানে এটা ক্লিয়ার, তারা এখনো স্বাধীনতার বিপক্ষের শক্তি। তো আমরা যে বারবার বলছি, এটা এখন দেখছি যে বিএনপি সরকার থেকেও বলছে, দিস ইজ নট ফারফেচড, এটা ঘটছে। আমি এটা বলতে চাই না, আমি চাই আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমি বলতে চাই জামাত, বিএনপি, আওয়ামী লীগ, সকল দল সমর্থন যারাই করে, সবাই তো আমরা বাংলাদেশের নাগরিক। তো এখন আমাদের উচিত হবে একটা সুন্দর বাংলাদেশ গড়া সম্মিলিতভাবে। তো ইতিহাসে যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে, সেটাকে আমরা যদি স্বীকার করে নিয়ে, আত্মসমালোচনা করে, আত্ম উপলব্ধি করে আমরা সামনের পথে এগিয়ে যেতে পারি, এটাই হচ্ছে দেশপ্রেম। তো আমার
মানে এক্সপেকটেশন ফ্রম এভরিওয়ান যে এটা হবে। তো আমি খুব আশ্চর্য হচ্ছি জামাত কেন এটা এখনো করছেন না বা কেন করতে পারছেন না। এখন দেখেন এখানে একটা আমি আবার বলছি, রিয়ালিটি চেঞ্জেস। আমাদের নেইবার হচ্ছে ইন্ডিয়া, একটা বৃহৎ শক্তি। একটা বৃহৎ শক্তির পাশে একটা ক্ষুদ্র দেশ বেঁচে থাকা কিন্তু খুব কঠিন, প্রভাব পড়বেই। তো এখন প্রভাব মোকাবেলার জন্য বর্তমান প্রেক্ষাপটে আমাদের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি যে কোনো কিছুই হতে পারে। বুঝাতে পারছি আমি জিনিসটা? এখন তো আমাদের 71-এ আমাদের ইন্ডিয়াকে প্রয়োজন ছিল আমাদের দেশ স্বাধীন করতে। তো এখন যদি ইন্ডিয়া আমাদের প্রতিপক্ষ হয় তাহলে আমরা জিওপলিটিক্যালি ওভাবে আমরা ম্যানেজ করব। আমাদের তো ভবিষ্যৎ চিন্তা করতে হবে। এখন আমরা 71 সালের ঘটনার মানে ডাইনামিক্স যা ছিল ওটাকেই তো এখন আমরা সুপার ইম্পোজ করতে পারি না। এখনকার জিওপলিটিক্যাল বাস্তবতা ডিফারেন্ট। তো এখন আমি জামাতে থাকলে আমি এটা উপলব্ধি করতাম এবং করে আমি আমার ভুলটা স্বীকার করে নিতাম এবং জনগণ এর সাথে আমি থাকতাম, মানুষের সাথে থাকতাম, স্বাধীনতার পক্ষে থাকতাম এবং বাংলাদেশ নামের দেশটাকে আরো উন্নত করার প্রত্যেকটা পদক্ষেপে আমি অবদান রাখতাম অ্যাজ আ ফোর্স ফর চেঞ্জ অ্যান্ড গুড। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডক্টর ইউনূসের সাথে, প্রধান উপদেষ্টার সাথে একদিন দেখা করেছিলেন। তাকে খুবই অল্প সাউন্ডের একটা ভিডিও রিলিজ হয়েছিল এবং সেখানে আপনাকে দেখা গেছে ডক্টর ইউনূসকে আপনি স্বাস্থ্য পরামর্শ দিচ্ছিলেন। কিন্তু সমালোচনা যেটি হয়েছে যে আপনি কি তাদের এলাই, আপনি কি জানতেন এরকম কিছু হবে, এইরকম একটা সমালোচনা আপনি শুনেছেন কিনা? দেখেন, জুলাই মাসে যখন এই ঘটনাগুলো ঘটছিল আমি আমার নিজের কাজে আত্মনিয়োজিত ছিলাম। হেলথ নিয়ে কাজ করছি, আমি প্রমোট করছি সুস্থতা, ঠিক আছে। সেই সময় যখন ছাত্রদের আন্দোলন শুরু হলো আমাকে অনেক ছাত্ররা রিকোয়েস্ট করেছে, ভাই কিছু বলেন, আপনি তো সবসময় ন্যায়ের পক্ষে, এখানে তো আমাদেরকে মানে নির্যাতন করা হচ্ছে, গুলি করা হচ্ছে, কিছু বলেন। আমি কিন্তু সে সময় আমি একটা ফেসবুকের পোস্ট দিয়েছিলাম এবং প্রতিবাদ করেছিলাম। আওয়ামী লীগ পরিবার হয়েও আমি কিন্তু একটা বড় প্রতিবাদ লিখেছিলাম এবং হত্যাকাণ্ড এবং ছাত্রদের উপর নির্যাতনের প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছিলাম সে সময়। ওকে, আচ্ছা, আমি কেন করেছি? আমার বিবেকের কারণে। আই এম নট ইন পলিটিক্স। আমার এখানে পলিটিক্সে কিছু পাওয়ার নাই। আই ডোন্ট হ্যাভ এনিথিং টু গেইন। দেখেন, আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান। এর বড় পরিচয় আমাকে কেউ দিতে পারবে না। আমি আমার রাজনৈতিক ক্যারিয়ারে 2 টার্ম এমপি ছিলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি। আমার চাওয়া পাওয়ার আর কিছু নাই। আমি রাজনীতি টাকা পয়সার জন্য করিনি, আমি সার্ভিস দেওয়ার জন্য করেছিলাম, ঠিক আছে। সো আমি বিবেকের তাড়নায় যখন দেখলাম যে ছাত্র নেতা, তখন 6 জন, ডিবি হারুন, ওই যে হারুনের হোটেল বলতো যে ভাতের হোটেল, ওই ভাতের হোটেলে নিয়ে তাদেরকে দিয়ে একটা স্টেটমেন্ট দেওয়া হলো। কি স্টেটমেন্ট? যে তারা আন্দোলন প্রত্যাহার করেছে। তখন আমি কিন্তু এই যে আজকে 28 তারিখ, আমি 29শে জুলাই আমি ডিবি অফিসে যাই। ডিবি অফিসে গিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি উদ্ঘাটন করি। সেটা হচ্ছে, আমি হারুন সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা কি তাদেরকে সেফ কাস্টডিতে নিয়েছেন না অ্যারেস্ট করেছেন? সে বলেছে সেফ কাস্টডি। তখন আমি বললাম সেফ কাস্টডি হলে আমাকে দেখা করতে দেন। তখন বলছে, সে আমাকে দেখা করতে দিল না এবং আমি জিজ্ঞেস করলাম, আপনারা কি সেফ কাস্টডি তাদের সাথে পরামর্শ করে নিয়েছেন? বলে না, আমাকে উপর থেকে বলা হয়েছে। তা আমি বললাম দেন দ্যাট মিনস ইটস অ্যান অ্যারেস্ট। তার মানে অ্যারেস্ট